রুহ আফজা বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তানেও জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে একটি। বিশেষ করে রমজান মাস আসলেই বাংলাদেশের মুদি দোকান থেকে শুরু করে ওষুধের দোকানেও পাওয়া যায় লাল রঙের এই পানীয়টি। বর্তমানে শরবত হিসেবে পান করা হলেও ১০০ বছরেরও বেশি ঐতিহ্যবাহী এই পানীয়টি একটা সময় ইউনানি মেডিসিন হিসেবে ব্যবহার করা হতো। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো রুহ আফজার ইতিহাস সম্পর্কে। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও কন্টেন্ট সবচেয়ে ইফেক্টিভ একটি টুল, যার জন্য প্রয়োজন একটি ক্রিয়েটিভ টিম। 10 স্টুডিওর ডেডিকেটেড ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন পর্যন্ত সবকিছুই কভার করে থাকে। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে 2D অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল বা কর্পোরেট ডকুমেন্টারি, মোশন গ্রাফিক্স এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ভিজিট করুন 10.studio ওয়েবসাইটে। বাংলাদেশের রুহ আফজা বেশ জনপ্রিয় একটি পানীয় হওয়া সত্ত্বেও অনেকেই হয়তো জানে না যে রুহ আফজা প্রস্তুতকারক আদতে হামদর্দ বাংলাদেশ। অনেক দীর্ঘ সময় ধরে দেশি রুহ আফজা ম্যানুফ্যাকচার করা হলেও মার্কেটিংয়ে তেমন বিশেষত্ব দেখা যায় না বিধায় অনেকেরই মনে হতে পারে এটি বাংলাদেশি প্রতিষ্ঠান। যদিও রুহ আফজা এবং হামদর্দের ইতিহাস বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তানের চেয়েও পুরনো। হামদর্দের শুরুটা হয়েছিল মূলত ভারতের দিল্লিতে। হামদর্দের প্রতিষ্ঠাতা হাকিম হাফিজ আব্দুল মাজিদের জন্ম 1883 সালে তৎকালীন ভারতের পেরিফেটে। শিক্ষাজীবনের শুরুতে আব্দুল মজিদ পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ করেন এবং পরবর্তীতে উর্দু ও ফার্সি ভাষা শেখায় মনোনিবেশ করেন। ভাষা সম্পর্কিত জ্ঞান অর্জনের পর উচ্চশিক্ষা হিসেবে তিনি সে সময় ইউনানি চিকিৎসাশাস্ত্রের উপর সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে 1906 সালে হাকিম হাফিজ আব্দুল মাজিদ তৎকালীন পুরনো দিল্লিতে সাধারণ জনগণকে ইউনানি চিকিৎসা দেওয়ার জন্য হামদর্দ নামে একটি ছোট ইউনানি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। হামদর্দ শব্দটি মূলত ফার্সি শব্দ হাম এবং দর্দ এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত, যার অর্থ ব্যথার সহযোগী। সে সময় তিনি বিভিন্ন ইউনানি ঔষধের মাধ্যমে রোগীদের নানা ধরনের রোগের চিকিৎসা করতেন এবং এর পাশাপাশি নিজেই নানা রোগের ভেষজ ও ইউনানি ঔষধ তৈরি করতেন। এ ধরনের ঔষধ তৈরি করতে গিয়েই 1907 সালে হাফিজ আব্দুল মাজিদ বিভিন্ন ধরনের ভেষজ ও ফলের মিশ্রণে একটি নতুন সিরাপ তৈরি করেন, যার নাম দিয়েছিলেন রুহ আফজা। ঘন লাল রঙের এই সিরাপটি তিনি মূলত হিটস্ট্রোক, ডিহাইড্রেশন এবং ডায়রিয়ার মতো রোগের চিকিৎসার জন্য একটি ইউনানি ঔষধ হিসেবে তৈরি করার চেষ্টা করছিলেন। যদিও ঠান্ডা পানি বা দুধের সাথে মিশিয়ে খেতে বেশ সুস্বাদু এবং গরমকালে ক্লান্তি দূর করতে তৎকালীন ভারতবর্ষে বেশ দ্রুতই শরবত হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে সিরাপটি। যার পরিপ্রেক্ষিতে হাফিজ আব্দুল মাজিদ তার এই পণ্যটিকে প্রপার চ্যানেলে মার্কেটিংয়ের সিদ্ধান্ত নেন এবং 1910 সালে মির্জা নূর আহমেদ নামে একজনকে দিয়ে রুহ আফজার লোগো ডিজাইন করিয়ে নেন। তবে তৎকালীন দিল্লির প্রিন্টিং প্রেসগুলো ততখানি অ্যাডভান্স না হওয়ায় ফুল কালার কন্ট্রাস্ট ঠিক রেখে তা প্রিন্ট করা যাচ্ছিল না বিধায় তারা প্রিন্টিংয়ের কাজটি বম্বে থেকে করিয়ে আনেন। বিভিন্ন মার্কেটিং অ্যাক্টিভিটির কারণে রুহ আফজা নামটি সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় এবং পণ্যটির স্বাদ ও মানের দিক থেকেও ভালো হওয়ায় বেশ দ্রুতই এর জনপ্রিয়তা বাড়তে থাকে। বিশেষ করে 1915 সাল নাগাদ তৎকালীন দিল্লির মুসলিম কমিউনিটিতে রুহ আফজা বেশ প্রমিনেন্ট হয়ে ওঠে। কিন্তু রুহ আফজার এরূপ জনপ্রিয়তা হাফিজ আব্দুল মাজিদ বেশি দিন দেখে যেতে পারেনি। 1922 সালে মাত্র 34 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এবং হামদর্দের দায়িত্বে আসেন তার স্ত্রী রাবেয়া বেগম। সে সময় হাফিজ আব্দুল মাজিদের দুই ছেলের একজনের বয়স ছিল 13 বছর ও অন্যজনের মাত্র 2 বছর। দায়িত্ব হাতে নিয়েই রাবেয়া বেগম হামদর্দকে একটি ইসলামিক চ্যারিটেবল ট্রাস্ট বা ওয়াকফ হিসেবে ডিক্লেয়ার করেন, যেখানে হামদর্দের লাভের সম্পূর্ণ অংশ পাবলিক ওয়েলফেয়ারের কাজে ব্যবহার করা হবে। প্রথম দিকে ছোট একটি রান্নাঘরে রুহ আফজা প্রস্তুত ও বোতলজাত করা হতো, কিন্তু পরবর্তী সময়গুলোতে এর জনপ্রিয়তা ও চাহিদা প্রতিনিয়ত বাড়তে থাকলে 1940 সালে পুরনো দিল্লির দরিয়াগঞ্জে একটি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করা হয়। ততদিনে আব্দুল মাজিদের ছোট ছেলে হাকিম মোহাম্মদ সাইদও ইস্টার্ন মেডিসিনের উপর উচ্চতর ডিগ্রি সহ তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। 1947 সালে দেশভাগের পর ভারত ও পাকিস্তান দুটি ভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আব্দুল মাজিদের বড় ছেলে আব্দুল হামিদ ভারতেই থেকে যান এবং হামদর্দ ইন্ডিয়া পরিচালনা করতে থাকেন। অন্যদিকে ছোট ছেলে হাকিম মোহাম্মদ সাইদ 1948 সালে পাকিস্তানে চলে যান এবং সেখানে করাচির আরামবাগে তিব্বে উনানি নামে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে হামদর্দ পাকিস্তান হিসেবে পরিচিত। সেখানে তিনি তার বাবা হাফিজ আব্দুল মাজিদের ফর্মুলা ব্যবহার করে নিজেই রুহ আফজা তৈরি করতে শুরু করেন। যদিও ভৌগোলিক কারণবশত পাকিস্তানের রুহ আফজা তৈরির জন্য সকল ধরনের ইনগ্রিডিয়েন্ট পাওয়া যেত না বিধায় কিছু ইনগ্রিডিয়েন্টে সামান্য পরিবর্তন আনতে হয়েছিল। যেমন পাকিস্তানে কেওড়া পাওয়া না যাওয়ায় মোহাম্মদ সাইদ কেওড়ার বিপরীতে খুবই সামান্য পরিমাণে স্প্রিং রোজ বা গুলিবাহার ব্যবহার করেন। এছাড়া আরেকটি ইনগ্রিডিয়েন্ট তুরাং বা সাইট্রন ফুল পাকিস্তানের নর্দার্ন এরিয়াগুলোতে শুধুমাত্র 1 মাসের জন্য ফুটত, যা তিনি ডিস্টিলেট হিসেবেও ব্যবহার করতেন। সামান্য কিছু পরিবর্তনের পরেও পাকিস্তানের তৈরি রুহ আফজা এবং ভারতের হামদর্দের তৈরি রুহ আফজায় তেমন একটা তফাৎ সাদৃশ্য ছিল না।
হামদর্দ পাকিস্তানের অধীনে মোহাম্মদ সাঈদের তৈরি করা রুহ আফজা প্রথম দিন মাত্র 12টি বোতল বিক্রি হলেও ধীরে ধীরে পাকিস্তানের রুহ আফজার জনপ্রিয়তা ও চাহিদা বাড়তে থাকে। এই বাড়তি চাহিদার যোগান দিতে পরবর্তীতে 1953 সালে পাকিস্তানের নাজিমাবাদে একটি নতুন ম্যানুফ্যাকচারিং হাব প্রতিষ্ঠা করেন মোহাম্মদ সাঈদ। একই বছর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় হামদর্দের একটি ব্রাঞ্চ প্রতিষ্ঠা করেন মোহাম্মদ সাঈদ। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর ওয়াকফকৃত একটি প্রতিষ্ঠান হিসেবে মোহাম্মদ সাঈদ ব্রাঞ্চটিকে বন্ধ না করে বাংলাদেশি ম্যানেজমেন্টের কাছে দায়িত্ব দিয়ে যান। বর্তমানে হামদর্দ বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম ওয়াকফ প্রতিষ্ঠান, যাদের দাতব্য চিকিৎসালয়ের পাশাপাশি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও রয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি তথ্যসূত্রে হামদর্দের ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের অপারেশন সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনা করা হয়। তবে 3টি দেশের 3টি ভিন্ন হামদর্দের রুহ আফজার স্বাদ, আবহাওয়া ও পরিবেশের উপর নির্ভর করে যৎসামান্যই ভিন্ন। হামদর্দ একটি ওয়াকফ ভিত্তিক প্রতিষ্ঠান হয় রুহ আফজার সেলস বা ফিনান্সিয়াল কোনো ডেটা পাওয়া যায় না। তবে রুহ আফজার জনপ্রিয়তা এতটাই বেশি যে শুধুমাত্র ভারতেই প্রতি বছর প্রায় $45 মিলিয়ন রুহ আফজা বিক্রি হয় এবং এর প্রফিটের অর্থগুলো একটি ট্রাস্টের অধীনে চলে যায়, যেখান থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোকে ফান্ডিং করা হয়। এছাড়া বিজনেস স্ট্যান্ডার্ডের একটি তথ্যসূত্রে 2015 সালে হামদর্দ ইন্ডিয়ার রুহ আফজা মোট 300 কোটি রুপি রেভিনিউ জেনারেট করেছে এবং সেই সময় টোটাল 750 থেকে 800 কোটি রুপির পাউডার ড্রিঙ্ক ও সিরাপ সেগমেন্টের 40% ছিল রুহ আফজার অধীনে। 2021 সালের রমজান মাসে হামদর্দ ইন্ডিয়ার ফ্যাক্টরিতে দৈনিক 2,70,000 বোতল রুহ আফজা প্রডিউস করা হয়েছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি তথ্যসূত্রে সম্প্রতি ভারতের দিল্লি হাইকোর্ট অ্যামাজন ইন্ডিয়াকে তাদের মার্কেটপ্লেস থেকে মেড ইন পাকিস্তান ব্র্যান্ডের রুহ আফজা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া একটি ইন্টারভিউতে হামদর্দ বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর আমিরুল মোমিনিন মানিক জানান, বাংলাদেশের রুহ আফজাকে একটি হালাল ড্রিঙ্ক হিসেবে ব্র্যান্ডিং করা হয়, যার কারণে সারা বছর রুহ আফজার সেলস তুলনামূলক কম থাকলেও রমজান মাসে রুহ আফজার সেলস প্রচুর পরিমাণে বেড়ে যায়। ইনফ্যাক্ট কয়েক দশক আগেও বাংলাদেশের রমজান মাসে ইফতারির একটি অবিচ্ছিন্ন আইটেম বা পানীয় ছিল রুহ আফজা। একটা লম্বা সময় পর্যন্ত বাংলাদেশের মার্কেটে রুহ আফজার কম্পিটিটর বলতে ছিল শুধুমাত্র ট্যাং এবং ট্যাংয়ের মতো কিছু পাউডার ড্রিঙ্ক ও কোমল পানীয়গুলোই। যদিও গত এক দশকে কার্বনেটেড ড্রিঙ্ক এবং পাউডার ড্রিঙ্কের বিভিন্ন ফ্লেভারের পাশাপাশি বিভিন্ন ফ্লেভার ও ব্র্যান্ডের জুস, লাচ্ছি, লাবাংয়ের মতো বোতলজাত ড্রিঙ্কও এখন মার্কেটে পাওয়া যাচ্ছে। ফলশ্রুতিতে রুহ আফজার কম্পিটিটর আগের তুলনায় বেড়েছে। তবুও এখনও রমজান মাসে মুদি দোকান থেকে শুরু করে ঔষধের দোকান, এমনকি বড় বড় রিটেল শপগুলোতেও রুহ আফজা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে।